মা মাতৃধামে উপস্থিত আছেন দিদি। আজ দেখছি অনেকক্ষণ ধরে তিনি এখানে মায়ের পুজো দর্শন করছেন এবং এখানে যে হোমযজ্ঞ হয়েছে সেখানে অংশগ্রহণ করেছেন। আসুন জেনে নিই দিদির নাম। আমি গৌরী, খড়দা থেকে আসছি। আমি এই দাদার কাছে আসি, মাঝে মাঝে আসি। আমি খুব উপকার পেয়েছি। ফার্স্ট টাইম আমি আমার দিদির সাথে এসেছিলাম, তো দিদির কিছু পারিবারিক সমস্যা ছিল, তো দিদি তো খুবই উপকার পেয়েছেন ওনার থেকে। তার দিদির হাত ধরেই এখানে আসা। প্রায় আমি ওনাকে 8 বছর ধরে চিনি। 8 বছর ধরে ছিলেন। দিদির কথা শুনে তো আপনি এসেছেন। হ্যাঁ, না দিদির সাথেই এসেছিলাম। তো আপনার কি কি সমস্যার সমাধান হয়েছে? আমারও হয়েছে, পারিবারিক কিছু সমস্যা ছিল, সবকটাই মানে সমাধান হয়েছে প্রায়। মানে মূলত পারিবারিক সমস্যার জন্য আপনি হ্যাঁ, এসেছিলেন। আর সেই ক্ষেত্রে আপনার এই যে সমস্যাগুলোর সমাধান মানে কতটা সময় লেগেছে সমাধান পেতে? উনি যা টাইম দিয়েছিলেন তার থেকে তাড়াতাড়ি হয়ে গেছে, মানে খুব শর্ট টাইমেই হয়ে গেছে আমার কাজ। কীরকম টাইপের সমস্যা ছিল? কিছু শ্বশুরবাড়ির সমস্যা ছিল, কিছু হাজব্যান্ডকে নিয়ে ছিল, কিছু সন্তান সমস্যা ছিল, তো সেগুলো সবই হয়েছে। তাহলে আপনি কি মনে করেন যে আমাদের সাংসারিক সমস্যার ক্ষেত্রে একেবারে নিশ্চিত সমাধান পেতে আমরা তন্ময় শাস্ত্রীর ওপরে ভরসা করতে পারি? একদম চোখ বুঝে ওনার উপর ভরসা করা যায়, আমি বলবো। আজকে এত জ্যোতিষ ও তান্ত্রিকের মধ্যে শ্রী তন্ময় শাস্ত্রীর ওপরেই আপনার এতটা নির্ভরযোগ্যতা কেন? কারণ আমি ফার্স্ট টাইম আমি দিদিকে দেখেছি, দিদির কাজ হয়েছে। তারপরে আমার পরিবারের আরও অনেকেই এসেছিলেন, তাদেরও হয়েছে, আমারও হয়েছে, সেই জন্য আমি ওনাকে খুবই ভরসা করি। নমস্কার, আমার নাম মৌ সাহা, আমি খড়দা থেকে আসছি। তো 2 বছর আগে আমি আমার দিদিকে নিয়ে এসেছিলাম। দিদি পারিবারিক কিছু সমস্যা ছিল, সেটা গুরুজি সমাধান করে দিয়েছেন। তারপরে আমি আমার ছেলের গানের ব্যাপারেও এসেছিলাম। তো গানের কিছু অসুবিধা হচ্ছিল, গলাটা প্রবলেম হচ্ছিল, গুরুজিকে বলাতে উনি সেগুলো প্রবলেম সলভ করে দিয়েছেন। তো খুবই উপকৃত হই। তারপরে আমার একটু পারিবারিক সমস্যা হয়েছিল, ফ্যামিলিগত, সেটা নিয়ে খুবই ডিস্টার্ব মাইন্ডে ছিলাম। তো ওনার কাছে আসাতে উনি কিছু বলেছিলেন, কিছু জিনিস দিয়েছিলেন আমাকে, সেগুলো ব্যবহার করাতে আমরা কিছু কবজ দিয়েছিলেন, ওগুলো পড়ার পরে সমাধান হয়। তো সেই থেকে খুবই ওনার প্রতি বিশ্বাস ব্যাপারটা খুবই জন্মেছে। তো যখনই কিছু অসুবিধা হয় আমি ওনার কাছে বলি, ফোন করি, উনি যখন টাইম দেন সেই মতো আসি আমরা। আচ্ছা, আপনার ছেলে কি এই সঙ্গীত জগতের সাথে যুক্ত রয়েছে? আমার ছেলেও আছে, হাজব্যান্ডও আছে। আর একটা কথা বলা হয়নি, আমার হাজব্যান্ড ঠিক আছে, কিন্তু ফাংশন করে, তো উনি মাঝে কিছু ডিস্টার্ব হচ্ছিল, ফাংশনের প্রোগ্রামগুলো ঠিক মতো হচ্ছিল না, তো সেগুলো গুরুজির কাছে বলাতে কন্ট্যাক্টগুলো। এই যে গলার সমস্যার ক্ষেত্রে আমরা তো ইনিশিয়ালি কি মনে করি যে একজন ডক্টরের সাথে কনসাল্ট করব, এবং তার পাশাপাশি শ্রী তন্ময় শাস্ত্রী আপনাদের কতটা হেল্প করেছেন? আপনারা ডক্টরের কাছে গিয়েছিলেন? না, ডক্টরের কাছে যাইনি, যেহেতু ওর ফাংশনের প্রোগ্রামগুলো পাচ্ছিল না। ওনার কাছে আসাতেই যাই হোক সলভ হয়ে গেছে, যেতে হয়। একদম। এবং আসলে শারীরিক সমস্যার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা থাকে, যেটা সবসময় হয়তো ডক্টরের কাছে গিয়ে আমরা সেটা সমাধান পাই না, এবং সেই ক্ষেত্রে তন্ময় শাস্ত্রী তার যে ক্লায়েন্টরা রয়েছেন তাদের পাশে থাকেন এবং প্রত্যেকটি জায়গা থেকে তিনি তার গাইডলাইন দিয়ে দেন, যেটা অনবদ্যভাবে কাজ করে। তাই একদমই, ব্যাস এইটুকু। আমি সোদপুর ট্রাফিকের কর্মরত সিভিক ভলেন্টিয়ার কমল শিউলি। 2019 সালের লকডাউনের পর থেকে আমার অবস্থাটা খুব একটা ভালো ছিল না, তাই আমি দাদার সঙ্গে কারোর মাধ্যমে যোগাযোগ করি। তো যোগাযোগ করার পর একদিন কি মনে হলো যে দাদার কাছে যাব কি যাব না, একটু স্তম্ভিত হয়ে গেলাম। তো তার 1.5 বছর বাদে আবার দাদার সঙ্গে যোগাযোগ করলাম। দাদার সঙ্গে যোগাযোগ করার পর দাদা যেটা দিয়েছে আমাকে, তার জন্য আমি যে ফল পেয়েছি, খুব উপকার পেয়েছি আর কি। তারপরেও দাদার সঙ্গে একনিষ্ঠভাবে যোগাযোগ রেখেছি, কথোপকথন হয়েছে। আর আমার মাধ্যমে আরও 3-4 জন মোটামুটি দাদার সঙ্গে যোগাযোগ করাতে পেরেছি, তারাও শুভ লাভ পেয়েছে। তো আপনি এবার ধরুন অন্যান্য যে সমস্যা, একটা সমস্যায় তো থাকে না, জীবন যত এগিয়ে যায় আরও প্রচুর সমস্যা আমাদের আসতে থাকে, সেক্ষেত্রে আপনি কতটা নিশ্চিত যে ওনার উপরে ভরসা করা যায়? ওনার ওপর আমি শুধু না, আমার যে ওয়াইফ আছে উডবি, যার সঙ্গে আমি বিবাহ করব, ওনার ওপর ডিপেন্ড করি, তার সাথে ভালোবাসা এবং আগামী দিনে এগিয়ে যাওয়া
হ্যাঁ, ওনার ওপর ডিপেন্ড করেই উনি যেরকম ডেট বলেছিলেন আর কি, যেরকম সাল বলেছিলেন, সেই সাল অনুযায়ী ওনার সঙ্গে বিবাহ সম্পূর্ণ করতে হবে আমাকে। আমি 100% একদম নিশ্চিত যে উনি ভবিষ্যতেও আমাকে এমন কিছু করে দেবে যে আমার ভবিষ্যৎটা খুব ভালো, মানে ব্রাইট হয়ে পড়বে। আমি পিয়ালিপালিত পানিহাটি থেকে এসেছি। আমি 2019 থেকে আমিও খুব সমস্যায় ভুগছি। আমার একের পর এক সব প্রিয়জনের আমার কাছ থেকে দূরে সরে গেছে, চলে গেছেন এখান থেকে। মা গেছেন, ভাই গেছে, স্বামী গেছে। তখন খুব দুশ্চিন্তায় ভুগছিলাম যে ছেলেটাকে এখন পৃথিবীতে কিছু বলতে ছেলেটাই, তাই খুব ভয় পেয়ে গেছিলাম যে জীবনে আর কত ঝড় আসছে। তখন আমি ওনার কাছে আসি, আমার ভাই নিয়ে আসে কমল, ও উপকৃত হয়েছে বলে ওকে দেখিয়ে আমি আসি। এসে তারপরে আমি বলি ওনাকে আমার সমস্যার কথা। তখন উনি আমার মাথা হাত দিয়ে বলেছিল, আপনার ভয় নেই, আমি আছি, যাতে আর জীবনে কখনো বড় ঝড়টা না আসে আমি সেই চেষ্টা করব আপনার জীবন থেকে বড় ঝড় সরিয়ে দেওয়ার। তো করেছে। দেওয়ার পরে ছেলেও খুব উগ্র ছিল, মাথা গরম ছিল, পড়াশোনা করতে চাইছিল না। যাই হোক, ওনার আশীর্বাদে এখন পড়াশোনাটা করছে, আর উগ্রতাও অনেকটা কমেছে। কিন্তু আমার যেহেতু জন্ম সময় হিসাবে আমার সময় লাগবে, আমার যেই সময়ে জন্ম তাতে আমার 25-26 অবধি একটু টাফ যাবে। কিন্তু উনি বলেছেন ঘাবড়ানোর কিছু নেই, ভয়ের কিছু নেই, এই সময়টা আপনার মানে জন্ম সময়তেই আছে। সেই জন্য আমি চেষ্টা করছি যাতে আপনার সময়টাকে ফিরিয়ে আনতে পারি ভালোভাবে, ভালো জায়গায়। তাই ওনার কাছে আমি সেই আশ্বাসে এবং সেই বিশ্বাসে আমি একটু কিছু হলেই আগে দাদাকে ফোন করি, দাদা আমার এই সমস্যা হচ্ছে। উনি বলে আপনি চিন্তা করবেন না, আমি আছি, আমি চেষ্টা করব যাতে আপনার আর বড় কোনো বিপদ না ঘটে, সেই আশ্বাস দিয়েছি। এবং 25 সালটা আমায় দেখতে বলেছে, ছেলের জীবনেও ভালো কিছু হবে বলেছে। তাহলে আপনি এই যে জীবনে একটা ঝড় এসেছে, একটা অসময়ের যে একটা আপনাকে কাটাতে হয়েছে, তারপর থেকে এখন আপনি কতটা ভালো আছেন? আগের থেকে অনেকটা বেস্ট আছি, কেননা ভাবিনি বেঁচে থাকবো। কেন ভাই, মানে ভাইকে সন্তানের মতন ভালোবাসতাম। 1 বছরের ছোটো বড় কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল। সেই ভাই চলে যাওয়ার পরে ভাবিনি, তারপরে মা, তারপরে আবার স্বামী, যে বেঁচে থাকবো। উনি বলেছেন জীবনে অনেক ঝড় আসে, ঝড় সামলে বাঁচতে হবে। আপনার বললে তো হবে না, আপনি আপনার আগামী দিনগুলোর জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। তাই সেইখান থেকে আছি, তার মধ্যেও পারিবারিক সমস্যায় ভুগছি। সেটার জন্য দাদা বলেছেন সমাধান করবেন। যেই পারিবারিক সমস্যায় বা যেই ইস্যুর মধ্যে আছি, যেহেতু আমার সময় খারাপ, সেটা উনি আমার কাগজেই লিখে দিয়েছেন 2025-26 সাল অবধি আমার সময়টা খারাপই যাবে। তার মধ্যেও যতটা চেষ্টা করছেন যে যাতে এড়ানো যায়, ভালোভাবে বাঁচতে পারি, সেই বিশ্বাস নিয়ে এসেছি। এবং সেই বিশ্বাসেই দাদাকে প্রচণ্ড সম্মান করি এবং ভীষণ মানি, এই হিসাবে চলছে। মাতৃমন্দিরের যজ্ঞা অনুষ্ঠানের সামনে বসে আছেন এবং দেখুন তন্ময় শাস্ত্রীও পাশে রয়েছেন। তিনি কিন্তু নিজ হাতে যত্ন সহকারে প্রত্যেককে আহুতি প্রদান করাচ্ছেন এবং তাদের সমস্যা অনুযায়ী কাজ করিয়ে দিচ্ছেন। যেই পরিবার সাথে রয়েছেন, মানে 3 জন সদস্য রয়েছেন, আসুন একে একে তাদের প্রত্যেকের সাথে আলাপ করে নিই। বলুন আপনার নাম। আমার নাম পূর্ণিমা দে, আমার হাজব্যান্ড বাপি দে, আমার দিদি মিঠু সেন, আর আমার দাদা আছে, সে বাপি দে। 4 জন এসেছেন। হ্যাঁ, 4 জন এসছে, আমার দাদা। তো আমরা যখন মানে আমার দিদির থ্রুতে ওনার সঙ্গে আমাদের আলাপ, তো আমরা যখন এসেছিলাম আমাদের এমন অবস্থা ছিল, মানে প্রায় ওর সঙ্গে আমার ভাঙনের সম্পর্ক হয়ে গেছিলো, মানে এমন অবস্থা, ডিভোর্স হয়ে যাওয়ার মতনই অবস্থা। মানে আমি ছেড়ে আমি বাপের বাড়ি চলে গেছিলাম এরকম। তখন আমার দিদি এত ভালো, সে ওনার খবর পাওয়াতে, ওনার কাছে আসাতে আমার এত উপকার হয়েছে। আর 2 বছরে মানে মানে একদম মোড় ঘুরে গেছে, একদম এত ভালো হয়েছে। এখন আমার হাজব্যান্ডের অনেক পরিবর্তন হয়েছে। সে আজকে স্যারকে মানে তার ভগবানের ওপরে তাকে দেখে। মানে আমার ভাই এসব বিশ্বাসই করতো না, যে একদম উল্টো দিকে ছিল, সে আজকে চেঞ্জ হয়ে, সে আজকে এমন অবস্থা, স্যারের সমস্ত কিছু মানে টুকটাক এটুক যদি যাই হোক, সবসময় স্যারকে ফোন করবে, ফোন করে বলবে।
আর স্যারও সেরকম পুরো একদম সন্তানের মতন যাকে বলে একদম গাইড করে, একদম মানে এত ভালো ব্যবহার তার ওনার কাছে আসলে আমরা মানে অর্ধেক মানে আমাদের সমস্যা ওনার শেষই হয়ে গেল, নির্মূল হয়ে গেল এরকম, এত ভালো। দাদা আপনি একটু বলুন, এই যে আপনাদের দুজনের মধ্যে যে সমস্যা ছিল, তো আপনার কি বক্তব্য আমার তো মেনলি তো এটা একটা সমস্যা ছিলই এবং আর্থিক প্রবলেম। মানে এই যে ডিভোর্সের দিকে চলে যাচ্ছিল, আজকে এই যে সাংসারিক অশান্তি একটা মেজর প্রবলেম, এবং ম্যাক্সিমাম আমরা এই ফোন পাই চ্যানেলে যে সাংসারিক অশান্তি ডিভোর্সের কেস, তো সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা বড় দৃষ্টান্ত, একটা ভীষণ আনন্দের জায়গা এবং প্রত্যেকের জানা দরকার। আপনার কি বক্তব্য এই ডিভোর্স সম্পর্কে? আমার বক্তব্য হচ্ছে আমাদের কেউ একটা কিছু ক্ষতি করেছিল, সেখানে তো আমার তো এই সমস্যা ছিলই, আর দ্বিতীয়ত মানে আমারও মেন্টাল আউটের মতো হয়ে গেছিলাম প্রায় আমি। দুটো সমস্যায় মিটেছে এবং আর্থিক দিক থেকেও আমি এখন অনেকটা ভালো। এই যে আপনি আগে অ্যাস্ট্রোলজি বা তন্ত্র এগুলোকে বিশ্বাস করতেন না, এখন আপনার কি মতামত? এখন আমি একদম 100% ওর কাছে এসে সাকসেসফুল হয়েছি, এখন পুরোপুরি ওনাকে বিশ্বাস করি, এইটুকু। রিসেন্ট এই দুদিন আগে আমার মেয়েরও এক সমস্যা হচ্ছে, আমি মেয়েকে নিয়ে এসেছি, ওনার কাছ দিয়েই করিয়ে নিয়ে গেছি, এত বিশ্বাস করি যেন আমার মেয়ে মানে সমস্ত কিছু আমার মেয়ের কাছে মানে ওনার কাছে করিয়ে নিয়েছি। এই যে ও হ্যাঁ মেয়ে এই গতকালই দেখানো হয়েছে। তোমার কতটা বিশ্বাস আছে অ্যাস্ট্রোলজিতে? হ্যাঁ, পুরোটা। কি করো, কোন ক্লাসে পড়ো? 6। 6-এ। তো তোমার পড়াশোনার ক্ষেত্রে এমনি মোটামুটি ক্লাসে কীরকম পারফরমেন্স আছে? হ্যাঁ এমনি ভালো। হ্যাঁ হ্যাঁ। আর এই পুজো বা আধ্যাত্মিকতায় কতটা বিশ্বাস আছে? হ্যাঁ হ্যাঁ। ভালো। তো এবার আপনি বলুন দিদি, আপনার কথা। কি বলবো, আমি তো এই আমার ভাইয়ের জন্য আমি এসেছিলাম, আমার ভাইয়ের তো এই সমস্যা ছিল, তা এখন আমার যাকে ফোন করেছি, মানে আমার যা সমস্যা হয় না, আমার ছোট যা আছে, আমি ওর সাথেই যোগাযোগ করি এটা নিয়ে। তা আমার যা আবার বেড়াতে গেছিলো বাইরে, তা আমি বলেছিলাম যে জানো তো এরকম এরকম সমস্যা আমার ভাইয়ের চলছে, কি করি বলো তো? বলে তুমি একটা কাজ করো, তন্ময় শাস্ত্রীর কাছে যাও। তা আমি বলছি কী করে আমি পাবো যোগাযোগ? তা বলে আমার ননদ আবার ওনার কাছে আসেন, তা আমার ননদের কাছ থেকে নাম্বার জোগাড় করে ওনার কাছ থেকে যোগাযোগ করে আমরা এসেছি, এসে তারপরে এই উপকারটা পাই। পেয়েছি জননী
এসেছি সাজ বেলা মাগো তোমার মন্দিরেতে আমি এসেছি সাজ বেলায় মাগো তোমার মন্দিরেতে আমি এসেছি সাজ বেলা মায়ের কথা শোনো রে মন মায়ের কথা শোন স্নেহ সুধা সিন্ধু যে ওই মায়ের চরণ মায়ের কথা শোনো রে মন মায়ের কথা শোন স্নেহ সুধা সিন্ধু যে ওই মায়ের চরণ মায়ের কথা শোনো রে মন মায়ের কথা শোন মা বলেছেন মানব জনম ভাগ্য করেই হয় সংসারে সব কাজের মাঝেও ডাকতে তাকে হয় মা বলেছেন মানব জনম ভাগ্য করেই হয় সংসারে সব কাজের মাঝেও ডাকতে তাকে হয় না খাটিলে হয় না কিছু মেলে না সে ধন না খাটিলে হয় না কিছু মেলে না সে ধন স্নেহ সুধা সিন্ধু যে ওই মায়েরই চরণ মায়ের আজ পৌষ পূর্ণিমার পূর্ণ লগ্নে উপস্থিত হয়েছি ঘোলা সুদপুরের আজ পৌষ পূর্ণিমার পূর্ণ লগ্নে উপস্থিত হয়েছি ঘোলা সোদপুরের জাগ্রত শ্রী মা মাতৃধামে। এই মন্দিরেই দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষতান্ত্রিক এবং বাস্তুবিদ হস্তরেখাবিদ শ্রী তন্ময় শাস্ত্রী পুজো করেন এবং এই মন্দিরে নিত্য মায়ের পুজো হয়। মাকে তো এখানে পুজো করা হয়, কিন্তু আজকের পূর্ণ তিথি এখানে হোমযজ্ঞের মাধ্যমে পালন করা হচ্ছে। এবং আসুন এই অনিন্দ্য সুন্দর মন্দির আমার মাধ্যমেই আপনারা আজকে দর্শন করুন। আসুন মন্দিরের একেবারে মূল কক্ষে প্রবেশ করি। মূল কক্ষের মধ্যে আমরা যে মায়ের বেদি দেখতে পাচ্ছি, সেই বেদি জুড়ে একেবারে মন্দির আলো করে বসে রয়েছেন মা জগদ্ধাত্রী, যিনি জগৎকে আলোকিত করেন। মা চতুর্ভুজা সিংহবাহিনী এবং মায়ের মুখমণ্ডল জুড়ে রয়েছে হাজার সূর্যের আলো, যে আলো দিয়ে তিনি তার ভক্তদের জীবনের সমস্ত যে অন্ধকার আছে সেই অন্ধকারকে দূর করেন। মায়ের জটার মধ্যে অর্ধচন্দ্র রয়েছে এবং সিংহবাহিনী মা। মায়ের যে পরাক্রম, সেই পরাক্রম অর্জন করার জন্যই মূলত মায়ের ভক্তরা মাকে পুজো করে থাকেন। মা জগদ্ধাত্রী, যার মুখমণ্ডলে পূর্ণ চন্দ্রের আলোকরাজির মতো উজ্জ্বল হয়ে রয়েছে, তিনি মুক্তকেশী। মা শিবানী, তিনি নানান অলঙ্কারে সজ্জিতা। তিনি অস্ত্র ধারণ করে আছেন, যেই অস্ত্র দিয়ে তিনি তার ভক্তদেরকে রক্ষা করেন তাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে। মায়ের বাম দিকের হস্তে রয়েছে গদা, অঙ্কুশ, শঙ্খ ও ধনু। মা সিদ্ধিদায়িনী এবং মাকে পুজো করে, মানে আমরা যদি একদম মন থেকে মাকে পুজো করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জীবনের যত রকম সমস্যা আছে সেই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। মা জগদ্ধাত্রীর ঠিক পাশেই রয়েছেন জগৎজননী শারদা মা, সর্বদেবী স্বরূপিণী, সর্বভাবান্বিতা। জয় জয় শারদা মা, অখিলের মাতা। শ্রী শ্রী মায়ের কী ঐশ্বর্য,
তিনি দেশি বিদেশি খেটে খাওয়া মানুষ সম্ভ্রান্ত ব্যক্তি প্রত্যেকেই মায়ের দর্শন লাভ করে মায়ের মাতৃত্বে জাদু স্পর্শে তাদের জীবন ধন্য করেছেন এবং এই জগৎজননী সারদা মায়ের নামেই নামাঙ্কিত এই শ্রী শ্রী মাতৃধাম। আর মায়ের আরেক দিকে মানে মা জগদ্ধাত্রীর আরেক দিকে রয়েছেন আমাদের পরম পূজ্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পাশে রয়েছেন লোকনাথ বাবা। ঠিক এভাবেই এই জাগ্রত মন্দির সজ্জিত, যেখানে নিষ্ঠা সহকারে প্রতিদিন এখানে পুজো পাঠ হয়ে থাকে এবং বিশেষ তিথি নক্ষত্রক্ষণে এখানে হোমযজ্ঞের আয়োজন করা হয় এবং শাস্ত্রীয় মতে এখানে প্রত্যেকটি হোমযজ্ঞ সম্পন্ন করা হয়ে থাকে। আজকের পুণ্য লগ্নে শ্রী মা মাতৃধামে প্রখ্যাত জ্যোতিষতান্ত্রিক হস্তরেখাবিদ শ্রী তন্ময় শাস্ত্রীর আয়োজনে যে যজ্ঞানুষ্ঠান হয়েছে, সেখানে কিন্তু পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন এখানে এসেছেন, যারা মূলত তার সাথে যুক্ত রয়েছেন বহুদিন ধরে। তার মাধ্যমে তাদের জীবনের বহু সমস্যার সমাধান করেছেন এবং আজকের অনুষ্ঠানে আমরা দেখলাম অকাতরে তারা কিন্তু তাদের যে স্বীকারোক্তি, তারা কিভাবে তার কাছে এসে উপকৃত হয়েছেন সেই বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। এবং যেই যজ্ঞানুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে, সেই যজ্ঞানুষ্ঠানও কিন্তু একেবারে শাস্ত্রীয় মতে হয়েছে, যার লেলিহান শিখার স্পর্শে জ্যোতিষ অধ্যাপক তন্ময় শাস্ত্রীর যে শিষ্যরা রয়েছেন তারা কিন্তু তাদের জীবনের নানান সমস্যার সমাধান করেছেন। এভাবেই কিন্তু বিশেষ তিথি নক্ষত্র ক্ষণে শ্রী তন্ময় শাস্ত্রী তার শিষ্য যারা রয়েছেন তাদের জীবনের নানান সমস্যার সমাধান দিয়ে থাকেন।